হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কম্পিটিটিভ সুজিত একাডেমি। এখন আমরা ডিসকাস করবো থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সটাও ওয়ান শটে পুরো শেষ করে দেবো। একদম স্টার্টিং করবো এখান থেকে। কটা পেজ আছে? 26 পেজ আছে। চলো দেখ, থার্মোডাইনামিক্স কনভার্টিং থার্মাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি আর আদার ফর্ম অফ এনার্জি ইজ ভাইস ভার্সা। এটা ব্যাপারটা কি, মানে একটা রিলেশন ছিল। এই থার্মোডাইনামিক্সে আগে লোক কী ভাবতো, হিট মানে জুল। ওকে, হিটের ইউনিট কী ছিল? জুল। থার্মোডাইনামিক্স আসার পর জুল বলে একটা সায়েন্টিস্ট ছিল, সে একটা এক্সপেরিমেন্ট করেছিল। কীরকম এক্সপেরিমেন্ট? একটা কন্টেনারে জল রেখে দিয়েছিল। মানে জুলের আগে, জুল বলে যে সায়েন্টিস্টটা ছিল, তার আগে টেম্পারেচার নিয়ে লোকে আলাদা ডিসকাস করতো, মেকানিক্যাল জিনিস নিয়ে লোকে আলাদা ডিসকাস করতো। এই ফার্স্ট টাইম জুল এসে বললো কি, এরকম একটা আমি এক্সপেরিমেন্ট করেছি, ঘরে একটা পুলি লাগিয়েছিল, বুঝলি তো। পুলি লাগানোর পর এরকম একটা মানে ফ্যানের মতো পাখা থাকে না, তো একটা রড রেখেছিল, আর রডের সঙ্গে এটা কি একটা দড়ি। এবার এই পুলিটাকে কেউ এখান দিয়ে টানছে, কোনো একটা মোটর লাগিয়ে দিয়েছে। তো এটাকে যখন এবার টানবে, তখন এই জিনিসটা কি হচ্ছিল? রোটেট করছিল। তার মানে কি করলাম আমি এখানে, কি দিলাম? মেকানিক্যাল এনার্জি দিলাম। তো মেকানিক্যাল এনার্জি দেওয়ার পর এই জলগুলো কি হচ্ছিল? রোটেট করছিল, ঘুরছিল। তাহলে কিছুক্ষণ পর দেখা গেল কি, জলের টেম্পারেচার ইনক্রিজ করে গেছে। কি হয়েছে? জলের টেম্পারেচারটা ইনক্রিজ হয়ে গেছে। এই ফার্স্ট টাইম মেকানিক্যাল এনার্জিটাকেও কি করলো? হিট এনার্জিতে ট্রান্সফার করে দিল। ওকে, তো এর জন্য কি বলছে, এই চ্যাপ্টারে আমরা ওগুলোই পড়বো, কনভার্টিং থার্মাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি আর আদার ফর্ম অফ এনার্জি ভাইস ভার্সা। এইখান থেকে একটা রিলেশন এসেছিল, জুল 1 জুল ইকুয়াল টু 1 ক্যালোরি ইকুয়াল টু 4.18 জুল। এটা এক্সপেরিমেন্ট করে জুল এটা দিয়েছিল। ও বলছিল যে আমি যদি 4.18 জুল ওয়ার্ক করি, এই ওয়ার্কটা কি? ওয়ার্কটা ধরে নিয়ে mgh হতে পারে, দড়ি টেনে যা ইচ্ছা একটা ওয়ার্ক ডান হলেই হলো। ওয়ার্ক ডানটা কী হলো? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এই ওয়ার্ক ডানটাও করেছিল, কত করেছিল? 4.18 জুল করেছিল। এর জন্য এই জলের টেম্পারেচার, জলের হিটের ফর্মুলা কি পড়েছিলাম? মস্তি ms ডেল্টা টি। এই জলের টেম্পারেচারটা ডেল্টা টিটা কত বেরিয়েছিল? 1 ডিগ্রি সেলসিয়াস। মানে জলের 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াতে গেলে বাইরে মেকানিক্যাল ওয়ার্ক ডান কত করতে হবে? 4.18 জুল বা 4.2 জুল। বোঝা গেল? তো আমরা এই চ্যাপ্টারে কী কী পড়বো? থার্মোডাইনামিক সিস্টেম নিয়ে ডিসকাস করবো। থার্মোডাইনামিক সিস্টেমে ফার্স্ট আসছে প্যারামিটার। প্যারামিটারে কে আসবে? প্রেশার আসবে, ভলিউম আসবে, টেম্পারেচার আসবে। আর কি আসবে? প্রেশার, ভলিউম, টেম্পারেচার, নাম্বার অফ মোল, মোটামুটি এই জিনিসগুলোই আসবে। ওকে, আর এই সারাউন্ডিং আর একটা ওয়ার্ড আসবে সিস্টেম। একটা জিনিস বোঝ, আমি একটা কন্টেনার নিয়েছি, সেই কন্টেনারে কি আছে? চা আছে, চা। এই চাটা যদি আমি উপরে প্লেট না দিয়ে দিই, একটা প্লেট দেয় না বাড়িতে, ভালো ভালো বাড়িতে গেলে চায়ের প্লেট দিয়ে দেয়, বাট তুই যদি চায়ের দোকানে যাস, তোকে প্লেট দেবে উপরে? দেবে না তো। তাহলে এই সিস্টেমটা কি? ওপেন সিস্টেম। ওকে, মানে চায়ের কন্টেনার আছে আর বাইরে কে আছে? সারাউন্ডিং আছে। তো সারাউন্ডিং আর সিস্টেমের মধ্যে কোনো রকম কি নেই, তো ওপেন আছে, পুরো ওপেন। তাহলে এটা হয়ে গেল ওপেন সিস্টেম। এবার আমি কি করলাম, এবার চাটাকে আমি এটাকে কি করে দিলাম? একটা প্লেট দিয়ে দিলাম। একজন প্লেট দিয়ে দিয়েছে, বাড়িতে গেছিস, একটা আয়ুষদের বাড়িতে গেছিস, জেন্টালম্যান ভদ্রলোকের বাড়ি, তো ওরা কি করে দিল? চায়ের সঙ্গে সঙ্গে উপরে একটা প্লেটও দিয়ে দিল। তাহলে ওটা কি হয়ে গেল? ক্লোজ সিস্টেম হয়ে গেল। ঠিক আছে, এবার ধরে নে ওমদের বাড়িতে গেলি, ওমরা বেশি খাটাখাটনি করবে না, ওমরা সকালবেলা চা বানিয়ে রেখেছিল, বুঝলি, চা বানিয়ে থার্মোফ্লাক্সে রেখে দিয়েছে। তাহলে এটা কি হয়ে যাবে? আইসোলেটেড সিস্টেম হয়ে যাবে। ওম এইগুলো বাড়িতে আবার বলিস না জানো, তাহলে আমাদের চা বন্ধ হয়ে যাবে। আইসোলেটেড সিস্টেম। তাহলে সারাউন্ডিং, আচ্ছা এই সারাউন্ডিংটাতে কি হয়? এই জায়গাটা আছে, এটা একটা, নিচে ছিল চা, উপরে ছিল অ্যাটমসফিয়ার। এটা কি একটা থাকে, এখানে যেরকম একটা প্লেট আছে, এই প্লেটটা হতে পারে যে অ্যাডিওবেটিক প্লেটও হতে পারে, আর একটা কি প্লেট হয়?
যেখানে হিট ফ্লো করতে পারে, কন্ডাক্টিং প্লেট, হ্যাঁ কন্ডাক্টিং প্লেট, আর একটা হতে পারে অ্যাডিউবেটিক প্লেট। অ্যাডিউবেটিক হচ্ছে থার্মোফ্লাক্সে যেটা, যে হিট ফ্লো করতে দেয় না। আর এটা কি ইমেজিনারি প্লেট, মানে কিছুই নেই, মানে সারা সিস্টেম আর সারাউন্ডিংয়ের মধ্যে এমন কিছু নেই, বাট আমরা ধরে নিই একটা কিছু আছে। এই জায়গাটা কি হবে, এই জায়গাটা চায়ের মাস চেঞ্জ হতে পারে, অনেকক্ষণ চা রেখেছিস, চা গরম হয়ে উপর দিয়ে ভাপ হয়ে চলে গেছে, তাহলে এটা কি হবে, মাস। আরে চাটা যে রেখেছিস না, চায়ের অ্যামাউন্টটা কমে যেতে পারে, কেন? কারণ উপর থেকে যে দেখিস চায়ের সঙ্গে সঙ্গে কি বেরিয়ে যায়, ভাপ বেরিয়ে যায়, মানে ওয়াটার H2O ভেপার বেরিয়ে গেল। তাহলে মাস কি কনস্ট্যান্ট হলো? মাস কনস্ট্যান্ট না, আর হিটটাও তো কনস্ট্যান্ট না। ওকে, হিটটাও কমে যাচ্ছে, এখানে কি মাস কনস্ট্যান্ট, মানে উপরে যাবে, যেতে তো আর পারবে না, প্লেট হয়ে আবার নিচে নেমে যাবে, তাই না? তাহলে মাস কি হয়ে গেল এখানে, কনস্ট্যান্ট হয়ে গেল। বাট হিটটা কি কনস্ট্যান্ট? হিটটা কনস্ট্যান্ট নয়, কারণ এই প্লেটটা অত খুব একটা হাইফাই প্লেট না, এটা হালকা প্লেট, বাট এটা এখানে দেখ ইনসুলেটেড, তো এখানে কি হবে, মাস কনস্ট্যান্ট, আর হিটটাও কি হবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, বুঝলে? ইকুয়েশন অফ স্টেট, আমার যেখানে হিট আর মাস দুটোই চেঞ্জ হতে পারবে না, কনস্ট্যান্ট থাকবে, ওটাই তো এতক্ষণ পড়ালাম। ইকুয়েশন অফ স্টেট, এই চ্যাপ্টারে যতগুলো জিনিস পড়াবো সেই সবকটা জিনিস এটাকে ফলো করবে। পিভি ইকুয়াল টু এনআরটি, এটা কি? এটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, গ্যাস ইকুয়েশন। আর এই চ্যাপ্টারে কী কী পড়বো, প্রসেস অফ থার্মোডাইনামিক্স। এই চ্যাপ্টারে আসবে কি, আইসো থার্মাল, এই যে বলছে আইসো থার্মাল, থার্মাল মানে কি, টেম্পারেচার কনস্ট্যান্ট। অ্যাডিউবেটিক, অ্যাডিউবেটিকে কী হবে, কিউ মানে হিট কনস্ট্যান্ট। আইসোবারিক, আইসোবারিক কোথায় গেল, আইসোবারিকটা লিখিনি, আইসোকোরিক, আইসোকোরিকে কী হবে, ভলিউম কনস্ট্যান্ট। আর আইভি এটা হচ্ছে তোর আইসোবারিক, আইসো মানে কনস্ট্যান্ট, বারিক একটা ছিল না, বারিক, ঠিক আছে না, হ্যাঁ। আইসোবারিকে কী ছিল, বার হচ্ছে প্রেশার ইউনিট, তো প্রেশার ইউনিট কি বার, তার মানে এখান থেকে আমি মনে রাখতে কি পারবো, যেখানে প্রেশার কনস্ট্যান্ট থাকে, বোঝা গেল? আর পলিটপিক একটা প্রসেস, এটা আমরা ডিসকাস করব। আইসোথার্মাল প্রসেসে একটা ইকুয়েশন হবে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, অ্যাডিয়াবেটিকে একটা ইকুয়েশন হবে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এগুলো আসবে। আইসোকোরিকে কি হবে, এখান থেকে আমরা সলভ করতে পারবো, এখানে ভলিউম কনস্ট্যান্ট, এখানে প্রেশার কনস্ট্যান্ট। পলিট্রপিক প্রসেস পিভি এন ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো অ্যাডিউবেটিক আর পলিট্রপিক প্রসেস অলমোস্ট সেম, বাট এই অ্যাডিউবেটিক প্রসেসটা, এই অ্যাডিউবেটিক প্রসেসে গামার কোনো ফিক্সড ভ্যালু থাকে, গামার ফিক্সড ভ্যালু থাকে, ওইগুলো আমরা ডিসকাস করবো। মোনো অ্যাটমিকের জন্য 1.67, ডায়াটমিকের জন্য 1.4, এগুলো ফিক্সড থাকবে। বাট পলিট্রপিকে যা কিছু হতে পারে এনের ভ্যালু, এটা হচ্ছে আমাদের যে রিয়েল গ্যাসগুলো ঘোরাঘুরি করে ওরকম একটা গ্যাস তুলে নিলাম, যে গ্যাসে মিক্সচার অফ গ্যাস হতে পারে, তোর জন্য ওই ফর্মুলাটা এসছে। আর সাইক্লিক প্রসেস কি, সাইক্লিক প্রসেস মানে এখানে থেকে শুরু হয়েছে P1 V1 প্রেশার ভলিউম থেকে শুরু করেছে, এখানে এলো P2 V2 হয়ে গেল, আবার বললো না না আমি একটু ব্যাকে যাব, আবার হয়ে গেল P3 V3, তারপর আবার ওই জায়গায় চলে এলো। গামার হচ্ছে CP/CB, এগুলো আসবে, আমি জাস্ট তোকে নাম বলছি, এক একটা ইন্ডিভিজুয়াল টপিক নিয়ে ডিসকাস করব, ঠিক আছে, নো টেনশন। আর অ্যাডিবেটিকে শুধু হিট কনস্ট্যান্ট, এটা শুধু মনে রাখ, ইকুয়েশন ভুলে যা। অ্যাডিবেটিকে হিট কনস্ট্যান্ট, আইসোথার্মালে টেম্পারেচার কনস্ট্যান্ট, আইসোকোরিকে ভলিউম কনস্ট্যান্ট, আইসোবারিকে প্রেশার কনস্ট্যান্ট। ধীর, হ্যাঁ পলিট্রপিক, পলিট্রপিকে কিছু না, জেনারেল ফর্মুলা, ওটা ওই যে PVN কনস্ট্যান্ট, হ্যাঁ। ওকে, এ কতগুলো জিনিস তোদের বুঝিয়ে দেই। পিভি যদি কনস্ট্যান্ট হয়, হ্যাঁ এনআরটি, টেম্পারেচারটা কনস্ট্যান্ট ছিল না, আর এনআরআর তো কনস্ট্যান্ট, তার জন্যই তো এনআরটি কনস্ট্যান্ট হয়ে গেছিলো, তার জন্যই তো পিভি কনস্ট্যান্ট হয়ে গেছিলো। তাহলে পিভি কনস্ট্যান্ট কখন হবে, যখন টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে যাবে। সেটা কি প্রসেস ছিল,
আইসো থার্মাল ছিল। ওকে, ধীরে ধীরে এই জায়গাগুলোতে আসবো। তার আগে কতগুলো বেসিক জিনিস আমার লাগবে। সেই বেসিক জিনিসগুলো হচ্ছে এস। এস কি হয়? স্পেসিফিক হিট ক্যাপাসিটি। কি বললাম? স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আমরা লিকুইডের জন্য করেছিলাম হিট চ্যাপ্টারে এস, বাট গ্যাসের জন্য কি হবে? গ্যাসের জন্য সি লেখা হয়, আবার এই সি এর দুটো পার্ট থাকে। এটা কার জন্য? গ্যাসের জন্য। তো থার্মোডাইনামিক্স যে চ্যাপ্টারটা পড়ছি আমরা গ্যাসের জন্য পড়ছি। কিরে ব্যস্ত খুব? আচ্ছা, ইম্পর্টেন্ট কিছু আছে? আচ্ছা আচ্ছা, এই গ্যাসের যদি প্রেশার কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা কি লিখি? সিপি লিখি। এই সিপিটা কিছুই না, এটা কি? স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। বোঝা গেল? আর এটাকে কি লিখবো? সিভি, যখন ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে। বুঝেছিস? আর 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 এই যে গামা যেটা লিখছি না, যেটা নিয়ে একটু কনফিউজ ছিল, গামাটা কি হয়? সিপি বাই সিভি হয়। গামাটা হচ্ছে এই দুজনের রেশিও। ওকে, ভলিউম কনস্ট্যান্ট ভলিউমে স্পেসিফিক হিট। ওকে, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। বোঝা গেছে? আচ্ছা, ধরুন একটা মোনো অ্যাটমিক মলিকুল আছে। মোনো অ্যাটমিক মানে লাইক হিলিয়াম। হিলিয়ামটা কি? মোনো অ্যাটমিক গ্যাস। মোনো অ্যাটমিক গ্যাস। আকাশ একটা ডায়াটমিক গ্যাসের এক্সাম্পল বল। হ্যাঁ, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো কি ডাই অ্যাটমিক গ্যাস। হ্যাঁ, আর একটা ট্রাই অ্যাটমিক গ্যাসের এক্সাম্পল দে। হ্যাঁ, CO2, ওয়াটার, ওজোন, এগুলো কি ট্রাই অ্যাটমিক গ্যাস। এবার এই যে মোনো অ্যাটমিক গ্যাস আছে, যার একটা সিঙ্গেল পার্টিকেল, তো সিঙ্গেল পার্টিকেল এক্স অ্যাক্সিসে যেতে পারে, ওয়াই অ্যাক্সিসে যেতে পারে, আর জেড অ্যাক্সিসে যেতে পারে। তার জন্য ডিগ্রি অফ ফ্রিডম কি হবে? 3 হবে। তুই যখন বাড়িতে ছিলি তখন তোর ডিগ্রি অফ ফ্রিডম কম ছিল না এখন কম আছে? তখন কম ছিল, এখন বেশি আছে। কেন? কারণ তুই এখন মন খুলে এখানে ওখানে যেতে পারিস, তাই না? কোনো বাধা নেই। হ্যাঁ, ডিগ্রি অফ ফ্রিডম। এফ মানে কি? ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে যে যত মুভমেন্ট করতে পারে, কত দিকে মুভমেন্ট করতে পারছে, সেটা হচ্ছে তার নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম। ঠিক আছে? এবার অক্সিজেন O2-তে কি হলো? বেঁধে গেল। মানে এই অক্সিজেনটা যদি সিঙ্গেল থাকতো, ডিগ্রি অফ ফ্রিডম কত থাকতো? 3। এও যদি সিঙ্গেল থাকতো, ডিগ্রি অফ ফ্রিডম 3 থাকতো, বাট একটা জায়গায় বাধা হয়ে গেল, তার জন্য এটা কত হয়ে যাবে? 2। তাহলে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। আর হ্যাঁ, এবার CO2 ট্রাই অ্যাটমিকে দু রকম হতে পারে, একটা লিনিয়ার আর একটা হচ্ছে যেরকম কার্বন ডাইঅক্সাইড, এটা কি লিনিয়ার মলিকুল। তো লিনিয়ার মলিকুলের কি হবে? এর ডিগ্রি অফ ফ্রিডমটা আমি কি লিখলাম? ধরে নিয়ে 3 লিখলাম, তো বাকিগুলোকে আমাকে কত লিখতে হবে? তো টোটাল ডিগ্রি অফ ফ্রিডম কত হয়ে গেল? 7। বাট ওয়াটারের কেসে কি হয়? একটা হাইড্রোজেন বন্ড চলে আসে, তার জন্য ডিগ্রি অফ ফ্রিডমটা কমে যাবে। হ্যাঁ, 6 হয়ে যায়। এটা ধর হাইড্রোজেন আছে, এটা কি নন লিনিয়ার, এটা কি? এটা হচ্ছে লিনিয়ার, এটা কি হচ্ছে? নন লিনিয়ার। লিনিয়ার নন লিনিয়ার কার্বন ডাইঅক্সাইড তো কি হবে? লিনিয়ার হয়ে যাবে। O3 কি হবে? লিনিয়ার হয়ে যাবে। এবার কি করে বুঝবো? যার লোন পেয়ার থাকবে না সেটা কি হবে? সেন্ট্রাল অ্যাটমে লোন পেয়ার যদি না থাকে তাহলে সেটা কি হয়? নো লোন পেয়ার। তাহলে এটা কি হবে? লিনিয়ার হয়ে যাবে। আর যদি লোন পেয়ার থাকে, অক্সিজেনে আছে লোন পেয়ার, দুটো আছে, তাহলে এটা কি হয়ে যাবে? নন লিনিয়ার। নন লিনিয়ারের ডিগ্রি অফ ফ্রিডমটা কত হবে? 7 - 1, 6 হয়ে যাবে। শুধু ডিগ্রি অফ ফ্রিডমটা মনে রাখা যাবে? আমি নেক্সট পেজে জিজ্ঞেস করব, বলবি
monoatomic degree of freedom 3, diatomic degree of freedom 5, triatomic। এবার দুটো আছে, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে নন লিনিয়ার। সেভেন অ্যান্ড সিক্স, হ্যাঁ স্ট্রাকচার জানতে হবে। এবার লিনিয়ার নন লিনিয়ার কী করে বুঝবি? সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার আছে কি নাই। সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার আছে কি নেই কী করে জানতে হয় কেমিস্ট্রিতে? জেড মাইনাস বন্ড পেয়ার। ওকে, ধরে নে যেটা আমরা বলছিলাম CO2 জেডের ভ্যালু কত? 1/2 4 + 0, অক্সিজেন ধরা হয় না, তাহলে জেডের ভ্যালু কত? 2। আর কার্বন ডাইঅক্সাইড এখানে কটা আছে? দুটো আছে, তাহলে লোন পেয়ার কত হয়ে যাবে? জেড মাইনাস দুটো, তার মানে 2 - 2 কত হয়ে গেল? 0। CO2 0। ওয়াটারে দেখবি, ওয়াটার জেডের ইকুয়াল টু 1/2, অক্সিজেনের আউটার অরবিট ইলেকট্রন 6টা, হাইড্রোজেন মোনোভ্যালেন্ট অ্যাটম, তাহলে ওটাকে ধরবো। হাইড্রোজেন আর হ্যালোজেন কি হয়? মোনোভ্যালেন্ট অ্যাটম, তাহলে এটা কত হয়ে গেল? 4। তাহলে এটাকে কি হয়ে যাবে? 4 - 2, দুটো বন্ড আছে, তাহলে লোন পেয়ার কত হয়ে যাবে? এটা লোন পেয়ার 2 হয়ে যাবে। তাহলে এইভাবে তুই বুঝতে পারবি যে লিনিয়ার হবে না নন লিনিয়ার হবে। বোঝা গেল? O3 চেক করলেও দেখতে পারবি ওটা লিনিয়ারই হবে। O3 লিনিয়ার না নন লিনিয়ার হয়? নন লিনিয়ার। O3 নন লিনিয়ার। দেখা যাক, অক্সিজেন O3, তার মানে একটা অক্সিজেন দুটো অক্সিজেনের সঙ্গে বন্ড আছে, হ্যাঁ 1/2 করা যাবে। সেন্ট্রাল অ্যাটম ধরে নিলাম এই অক্সিজেনটা, তাহলে 6। হ্যাঁ বল। স্ট্রাকচার দেখে, এবার স্ট্রাকচারটা সবসময় তুই দেখতে পারবি না, তোকে কী করতে হবে? লোন পেয়ার। তাহলে এটা 3 হলো, তাহলে লোন পেয়ার কত হয়ে যাবে? 3 - 2, কারণ দুটো অক্সিজেনের সঙ্গে কানেক্টেড আছে, তাহলে এটা কি হয়ে যাবে? নন লিনিয়ার হয়ে যাবে। নন লিনিয়ার হয়ে যাবে, দেখতে পারবে? এই অক্সিজেন একটা কোঅর্ডিনেট বন্ড করে, একটা অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড করে আর একটার সঙ্গে কোঅর্ডিনেট বন্ড করে, তারপরও দেখ এখানে একটা লোন পেয়ার আছে। ওকে, এত কিছু বললাম কারণ হচ্ছে আমি ডিগ্রি অফ ফ্রিডম থেকে গামার একটা রিলেশন জানি, সেটা বলার জন্য। গামা ইকুয়াল টু একটা ফর্মুলা, এটা নোট করে নিবি, 2/f। এবার পরপর আমাকে বলবি গামার মোনো অ্যাটমিক যদি হয়, মোনো অ্যাটমিক, তাহলে কত হবে? 1 + 2/3, 5/3, ক্যালকুলেট করলে 1.67 হবে। ঠিক আছে। গামা অফ ডায়াটমিক, 1 + 2/5, হ্যাঁ 7/5, 1.4, ক্লিয়ার। আর একটা কী হবে? ট্রাই অ্যাটমিক, দুটো হতে পারে, 9/7, অ্যান্ড আর একটা কী হতে হবে? 1 + 4/3 হয়ে যাবে। এই পেজটা নিজে করতে পারবি এই ফর্মুলা মনে থাকলে। ডিগ্রি অফ ফ্রিডমটা মনে রাখা না খুব একটা চাপ নয়, কারণ ওটা এপিতে থাকে, 3, 5, 7 এপিতে আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। 6টাকে শুধু মনে রাখতে হয়। ওকে 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 দেখ, আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পড়ব। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে একটা ফর্মুলা আসবে, সেটা কি? ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডব্লিউ। এটা ব্যাপারটা কি? একটা কন্টেনার নিয়েছিস, ওকে, কন্টেনার নিচে কি লাগিয়ে দিয়েছিস? বল। আগুন। কন্টেনারে কি ছিল? গ্যাস ছিল। আর গ্যাসের উপরে কি ছিল? পিস্টন ছিল। কি ছিল? পিস্টনটা আপ ডাউন করবে, এটা পিস্টনটা আপ ডাউন করলে এর সঙ্গে কানেক্টিং রড লাগানো থাকে,
এবার ওই কানেক্টিং রডটা এখানে রোটেট করে, সেটা আমাদের ব্যাপার নয়, ওর জন্যই মোটরসাইকেল চলে। তো আমাদের ব্যাপার হচ্ছে এখানে দিয়েছি কি ডেল্টা কিউ। তো ডেল্টা কিউ যখন দেবো না, তখন এই মলিকুলগুলো পাগল হয়ে যাবে। এই মলিকুলগুলো যদি পাগল হয়ে যায়, মানুষ পাগল হয়ে গেলে ওর ইন্টারনাল এনার্জি বেড়ে যায়। তার মানে ডেল্টা কিউটা কী কাজ করছে, একটা হচ্ছে ওর ইন্টারনাল এনার্জি বাড়াচ্ছে। এবার পিস্টনটা যদি মুভ করতে পারে, মুভেবল হয়, তাহলে পিস্টনটা উপরে উঠবে। তো পিস্টনটা যদি উপরে উঠে, তার মানে কী হচ্ছে, একটা ওয়ার্ক ডান করছে, হ্যাঁ কি না? এবার পিস্টনটার ওয়ার্ক ডান কী করে বার করব, ভালো করে শোন। ইনিশিয়াল কন্টেনারটার ভলিউম ছিল এতটা, ওকে। এবার কিছুক্ষণ পর এটা কি হলো, একটু এক্সট্রা উপরের দিকে উঠে গেল। এই যে কতটা উঠলো, ডিএক্স উঠলো, হ্যাঁ কি না? ডিএক্স উঠে গেল। তাহলে উপর থেকে কি পড়ছিল, অ্যাটমসফেরিক প্রেশার। তার মানে এটা ইনিশিয়ালি এখানে স্টপ ছিল কেন, যখন তুই হিট দিসনি? কারণ হচ্ছে ইন্টারনাল প্রেশার আর এক্সটার্নাল অ্যাটমসফেরিক প্রেশার দুটো ইকুয়াল ছিল। এবার তুই একটু হিট দিয়ে দিলি, তখন ইন্টারনাল প্রেশার কী হয়ে গেল, বেড়ে গেল, মলিকুলার ভ্যালোসিটি বেড়ে গিয়েছিল। তার জন্য এটা একটু উপরে গেল। উপরে যেই যাবে তাহলে কি হবে, ভলিউমটা ইনক্রিজ করবে। ভলিউম ইনক্রিজ করলে কি হয়, প্রেশারটা ইন্টারনাল প্রেশার ডিক্রিজ করে গেল, ওকে। ইন্টারনাল প্রেশার ডিক্রিজ করে যাওয়ার পর তার মানে একটা পয়েন্ট পর আবার অ্যাটমসফিয়ারের সঙ্গে আবার ইকুয়াল হয়ে গেল। এই জায়গাটায় কি ছিল, ইনিশিয়ালি অ্যাটমসফিয়ার আর ইন্টারনাল প্রেশার সেম ছিল। তারপর কি হলো, ইন্টারনাল প্রেশার ইনক্রিজ হয়ে গেল ডিউ টু ইনক্রিজ অফ টেম্পারেচার। তো তার মানে এটা একটা ওয়ার্ক ডান করতে পারে, কেন? কারণ উই নো দ্যাট ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিএক্স। এই ফোর্সটা কার ইকুয়াল হয়ে যাবে, প্রেশারের। এই যে ফোর্স দিচ্ছি, তাহলে এই ফোর্সটা কি হয়ে যাবে, প্রেশার ইন্টু এরিয়া হয়ে যাবে, তাই না? আচ্ছা, এই প্রেশারটা কার ইকুয়াল হতে হবে, তারপরে তো আসবে, মানে এটা কার প্রেশার, এক্সটার্নাল প্রেশার, ওকে। তার মানে এটা কি হয়ে গেল, প্রেশার ইন্টু ভলিউম হয়ে গেল, বুঝলি? তার মানে কি করেছে, এই ডেল্টা কিউটা দুটো কাজ করেছে। একটা ইন্টারনাল এনার্জি বাড়িয়েছে, মানে ওই গ্যাসের টেম্পারেচারকে বাড়িয়েছে, আর একটা কী করেছে, ওয়ার্ক ডানকে বাড়িয়েছে। এটাই হলো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ, ক্যান্সেল আউট হবে বলে তো একটা জায়গায় পর পিস্টনটা গিয়ে থেমে যাবে, ওটাকেই তো ইকুইলিব্রিয়াম কন্ডিশন বলে। ইনিশিয়ালি পিস্টনটা থেমেছিল কেন, কারণ অ্যাটমসফেরিক প্রেশার আর ইন্টারনাল প্রেশার সেম ছিল, ওকে। ওকে, তার মানে এটা হচ্ছে P1। এবার কি হলো, এটা একটু বেড়ে গেল, মানে তুই হিট দিয়েছিস, তার মানে ভলিউমটা ইনক্রিজ করে গেছে। প্রথমে তো প্রেশার ইনক্রিজ করবে, ইন্টারনাল প্রেশার ইনক্রিজ করবে। তো এবার পিস্টনটা যদি মুভেবল হয়, তো অটোমেটিকলি প্রেশারটা ডিক্রিজ করে যাবে, আবার অ্যাটমসফিয়ার প্রেশার ইকুয়াল হয়ে যাবে। আচ্ছা, তার মানে এই পয়েন্টে ভলিউমটা V2 বাট প্রেশারটা P1। হ্যাঁ, না, তুই যখন হিট দিচ্ছিস, তারপর ইন্টারনাল এনার্জি বাড়ছে, ইন্টারনাল এনার্জি বাড়ার জন্য ভিতরে প্রেশার বাড়ছে, ভিতরে প্রেশার বাড়ার জন্য ভলিউম বাড়ছে। ভলিউম বাড়লে আবার প্রেশারটা হালকা করে ডিক্রিজ হয়ে যাবে। হ্যাঁ, পিস্টনটা উপরে যাচ্ছে। এবার কত দূর যাবে, যতক্ষণ না অ্যাটমসফিয়ারিক প্রেশার আর ইন্টারনাল প্রেশার ইকুয়াল হচ্ছে। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ, সব ইকুয়াল, এক্সটার্নালের সঙ্গে ইকুয়াল। তার জন্য আমি সবসময় এখানে কি লিখবো, এক্সটার্নাল প্রেশার। তুই যা ওয়ার্ক ডানটা করবি, সেটা এক্সটার্নাল প্রেশারের কে অপোজ করেই তুই ওয়ার্ক ডান করতে পারবি। ধরে নে এক্সটার্নাল প্রেশার নেই, তাহলে ওয়ার্ক ডান কত হয়, ভ্যাকুয়াম জিরো হয়। কেন হয় জানিস? কারণ এখানে পি এক্সটার্নালটা জিরো হয়ে যায়। এখানে লিখেই দেই, ওয়ার্ক ডান, এটা কতবার এসছে জয়েন্টে, ওয়ার্ক ডান ইকুয়াল টু জিরো হবে কখন, যখন এই প্রসেসটা করবি ভ্যাকিউমে করবি। ভ্যাকিউমে যদি করিস, তাহলে এক্সটার্নাল প্রেশার থাকে কি, থাকে না। তার জন্য এই ফর্মুলাতে, ওয়ার্ক ডানের ফর্মুলাতে বইতে শুধু লিখে দেয় PdV, ভুল লিখে দেয়। ওটা হচ্ছে পি এক্সটার্নাল ইন্টু ডিভি। এক্সটার্নাল প্রেশার যদি না থাকে, তাহলে তো ও তো ফ্রিলি মুভ করছে, তাহলে এগেনস্ট দ্য ওয়ার্ক কোথায় এলো? ওয়ার্ক ডান পৃথিবীতে তখনই আসবে যখন কারো বিরুদ্ধে তুই কাজ করবি। কি বললাম? আমি যদি এখান থেকে এই রিমোটটা যদি নিচে পড়ে যায়, এখান থেকে যখন আমি এটাকে তুলি, তার মানে আমি ওয়ার্ক ডান কাজ করি। কেন? কারণ গ্র্যাভিটেশনের বিরুদ্ধে আমি কাজ করেছি। মানে বাইরে যদি কেউ না থাকতো এক্সটার্নাল, তাহলে আমার কোনো ওয়ার্ক ডানের মানই হতো না।
হ্যাঁ একদম একদম, কিছু অপোজ করার জন্য তোকে করতে হবে। তার মানে ওই যে স্পেস স্যাটেলের লোক আপেল খায় নিচ থেকে তুলে, তারা ওয়ার্ক ডান করে না, কারণ ওখানে জি নেই। তো ওদের কাজ করতে হয়, ওদের একটু অ্যাপেল কেরম টোকা মারবে উপরে চলে আসবে। বল বল। মানে কি বলবো, ও চলবে মানে এই জিনিসগুলো সব কিছু হবে, এর ভলিউমও বাড়বে, ভলিউমও চেঞ্জ হবে, বাট ওই যে জিনিসটা বলতে হবে না যে ওয়ার্ক ডান করেছে। থার্মোডাইনামিক্সের ভাষায় বলতে হবে না ওয়ার্ক ডান করেছে, মানে ওয়ার্ক ডানটা ফিজিক্সের ভাষায় তখনই হয় যখন এক্সটার্নাল কারো বিরুদ্ধে তুই কিছু করিস। ওকে, একটা স্প্রিংকে টেনে আনবি, তাহলে তুই একটা ওয়ার্ক ডান করেছিস, কেন? কারণ ইন্টারনাল একটা ফোর্স ছিল, রেস্টোরিং ফোর্স। ওকে, মানে এবার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কেন পড়ালাম, এর কারণ আছে। এই পেজে কি আমি এটা দেখাতে পারবো? হ্যাঁ, এবার একটা জিনিস দেখ, যদি আমি ভলিউমটাকে না বাড়াতে দেই তাহলে তো ওয়ার্ক ডান 0 হবে। মানে এই কন্টেনার নিয়েছি, এবার নিচ থেকে কেউ কি করছে, হিট দিচ্ছে, বাট আমি ভলিউমটাকে বলছি তুই বাড়বি না। কি বললাম? ভলিউমটাকে বললাম তুই চুপচাপ দাঁড়িয়ে থাক। কি বললাম? ভলিউমটাকে বললাম চুপচাপ দাঁড়িয়ে থাক, তাহলে ডেল্টা ভি হবে? ডেল্টা ভি হলো না। তার মানে পুরো হিটটা কিসে চলে গেল? পুরো হিটটা কিসে চলে গেল? ওই এয়ারের টেম্পারেচার বাড়াতে, মানে ইন্টারনাল এনার্জিতে চলে গেল। মানে ওয়ার্ক ডান যদি 0 হয়, এক্সটার্নাল হিট কিসে কনভার্ট হলো? ডেল্টা ইউতে কনভার্ট হয়ে গেল। তাহলে এই ডেল্টা কিউটাকে আমি কি লিখি? এন সি ভি ডেল্টা টি লিখি। তাহলে ডেল্টা ইউ এর ভ্যালু কত হয়? ইন্টারনাল এনার্জির ভ্যালু কত হয়? এন সি ভি ডেল্টা টি। এখানে ভি কেন লিখলাম? ভলিউম কনস্ট্যান্ট ছিল। ওকে, কনস্ট্যান্ট ছিল, মানে ডেল্টা কিউ এর ভ্যালু ডিপেন্ড করবে কন্ডিশনের উপর। এটা সিপিইউ হতে পারে যখন কনস্ট্যান্ট প্রেশার হবে। তাহলে এই লাস্টের ফর্মুলাটা লিখে নে, ডেল্টা ইউ ইকুয়াল টু, হ্যাঁ বল, টেম্পারেচার ডিফারেন্স, আর ডেল্টা ইউ ইন্টারনাল এনার্জি। আচ্ছা, ফর্মুলা আমাদের লাস্ট পেয়ে কী ছিল? ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডব্লিউ। এবার তুই যদি জেনারেল একটা প্রসেস করিস যেখানে ভলিউম কনস্ট্যান্ট করিসনি, কি করিসনি? ভলিউম কনস্ট্যান্ট করিসনি, কি করেছিস? প্রেশার কনস্ট্যান্ট করে দিয়েছিস। প্রেশার মানে কি? অ্যাটমসফেরিক প্রেশার। অ্যাটমসফেরিক প্রেশার তো কনস্ট্যান্টই থাকে। আচ্ছা, তার মানে আমি এটা ওপেন রেখে দিয়েছি, পিস্টনটা এখানে মুভ করতে পারছে, হ্যাঁ কি না? পিস্টনটা এখানে মুভ করতে পারছে আপ ডাউন, আর প্রেশার সবসময় কনস্ট্যান্টই থাকে। এবার তোর উপর ডিপেন্ড করবে তুই ভলিউম কনস্ট্যান্ট রাখবি কি না। এবার আমি এখানে ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখিনি, একে বলছি তুই ভাই যেরকম ইচ্ছা যা। ওকে কি বললাম? তুই যেরকম ইচ্ছা মুভমেন্ট কর। তো তখন ডেল্টা কিউটাকে কি লিখবো বলতো? এন সিপি ডেল্টা টি লিখবো, জেনারেল কনস্ট্যান্ট প্রেশারে হচ্ছে। আর ডেল্টা ইউ এর ফর্মুলাটা কি ছিল? এন সিভি ডেল্টা টি। আর ওয়ার্ক ডানের ফর্মুলা কি ছিল বল? পি ইন্টু ডেল্টা ভি। কতদিন আগে কে যেন আইডিয়াল গ্যাস ইকুয়েশন লিখে গিয়েছিল, পিভি ইকুয়াল টু এনআরটি, বোথ সাইড ডেরিভেটিভ করলে পিডিভি ইকুয়াল টু এনআরডিটি। আচ্ছা, তাহলে মানে এটাকে আমি কি লিখতে পারি? এনআর ডিটি লিখতে পারি। ওকে, তোর কোনো সমস্যা হচ্ছে? আমি বলেছিলাম না, হিটটাকে আমরা এমএসটিউ লিখতে পারি, আবার এনএসটিউ লিখতে পারি। এটাকে কি বলে? স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আর এটাকে কি বলে? মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এন যদি মাল্টিপ্লিকেশন থাকে, আর কোনো ডিফারেন্স নেই। বোথ সাইডে এন কেটে যাচ্ছে, বোথ সাইডে এন কেটে যাচ্ছে, ডেল্টা টি কেটে যাচ্ছে। তাহলে সিপি ইকুয়াল টু কি হলো? সিভি প্লাস আর। এই রিলেশনটা মনে রাখতে হবে, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। ইম্পর্টেন্ট রিলেশন। আচ্ছা, এটাকে আমি কি করলাম? ডিভাইড করে দিলাম সিভি দিয়ে। এটাকে যদি আমি সিভি দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে? সিপি বাই সিভি মাইনাস 1 ইকুয়াল টু আর বাই সিভি।
আচ্ছা এটা কি হলো, গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু আর বাই সিভি। বলেছিলাম না সিভি বাই সিভিটা কি গামার ইকুয়াল, একদম ফার্স্ট পেজে বলেছিলাম। আচ্ছা এখান থেকে আমি কি পেলাম, সিভির ভ্যালু পেয়ে গেলাম আর বাই গামা মাইনাস ওয়ান। তাহলে সিপির ভ্যালু কত হবে লেখা যায়, আর প্লাস সিভি হবে তো। এখানে দেখ সিপি ইকুয়াল টু কি হলো আর প্লাস সিভি, তারপর সিভির ভ্যালু লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা তোরা কি করবি, এই ফর্মুলাটাকে নোট করে নে, এই দুটো ব্লক করলাম, এই দুটো ব্লক নোট করে নে। দেখ আইসোথার্মাল প্রসেস একটা কন্টেনার নিয়েছি, কন্টেনারে যা লিখেছি তো লিকুইড মনে হচ্ছে, বাট গ্যাস এটা। আচ্ছা দেবে এখানে হিট দিয়েছি। আইসোথার্মাল প্রসেসে কি হয়, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট করতে গেলে তুই বাইরে থেকে যেই তুই হিট দিবি, তাহলে এ কী হয়ে গেল, এর টেম্পারেচারটা বাড়ার কথা ছিল, কি বললাম, এর টেম্পারেচারটা কি হলো ইনক্রিজ হওয়ার কথা ছিল। তাহলে এ কি করবে, একে তাড়াতাড়ি হিটটাকে বাইরে ছেড়ে দিতে হবে। তাহলে হিটটাকে বাইরে তখনই ছাড়তে পারবে যখন এর যে সারফেসের প্লেটটা আছে এটা ডায়াথার্মিক হতে হবে, ডায়াথার্মিক ওয়াল বলে এটাকে, কি বলে ডায়াথার্মিক ওয়াল, আর একটাকে কি বলে অ্যাডিয়াবেটিক ওয়াল। ডায়াথার্মিক ওয়ালে কি হয়, হিটটাকে তাড়াতাড়ি ট্রান্সফার করে দিতে পারে। আর শুনেছিস আইসোথার্মাল প্রসেসে, আইডিয়াল আইসোথার্মাল প্রসেসে টাইমটা কি হয়, ইনফাইনাইট হয়। অনেকক্ষণ ধরে 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 আস্তে 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 করলে কি হবে, ও হিটটাকে রিলিজ করার টাইম পাবে, তাই না। অনেক আস্তে 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 করলে হিটটাকে রিলিজ করার টাইম পাবে। হিটটাকে যদি রিলিজ করার টাইম পায় তাহলে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখতে পারবে, বুঝা গেল। তাহলে আইসোথার্মাল প্রসেসে কি হবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। আর ওয়ার্ক ডানের একটা বেসিক ফর্মুলা কি ছিল, ওয়ার্ক ডানের বেসিক ফর্মুলা ছিল ওয়ার্ক ডান ইকুয়াল টু ইন্টিগ্রেশনস অফ পিডিভি। কোথার থেকে পেলাম, ওই যে ডিডব্লিউ ইকুয়াল টু পি এক্সটার্নাল ইন্টু ডিভি। এটাও যদি না বুঝিস আবার চলে আয় ফোর্স ইন্টু ডিএক্স, ফোর্সটা ভ্যারিয়েবল হতেই পারে, এক্সটার্নাল প্রেশার ভ্যারিয়েবল হতেই পারে। তার জন্য ওয়ার্ক ডানের মেন ফর্মুলা কি, ইন্টিগ্রেশনস অফ পি ডিভি। আইসোথার্মাল প্রসেসে আমি কি লিখলাম, ওয়ার্ক ডান অফ আইসোথার্মাল ইন্টিগ্রেশনস অফ পি ডিভি। বলেছিলাম না সব ফর্মুলাতে এটা ইউজ হবে। এখানে চেঞ্জ কে হচ্ছে, ডিভি চেঞ্জ হচ্ছে। তাহলে এখানটায় যে প্রেশারটা আছে, প্রেশারটাকে আমাকে ভলিউমের রেসপেক্টিভলি কনভার্ট করতে হবে। তাহলে আমি কি লিখব, এনআরটি বাই ভিডিভি। টেম্পারেচার কনস্ট্যান্ট আইসোথার্মাল তো আগে হাত তুলে স্যারেন্ডার হয়ে গেছে, তাহলে এনআরটিটাকে বাইরে নেওয়া যায়, ইন্টিগ্রেশনস অফ 1 বাই ভিডিভি করা যায়, ভলিউম V1 থেকে V2 যাবে। তাহলে এনআরটি ln V2 বাই V1, আপার লিমিট করবি মাইনাস লোয়ার লিমিট করবি, ঠিক আছে, ধীরে ধীরে করব। ln V, তারপর কি করবি, লোয়ার লিমিট আপার লিমিট, এনআরটি আকাশ বুঝতে পারছিস, ln V2 মাইনাস কি রে V1। তাহলে এটা কি হলো, এনআরটি ln V2 বাই V1। তাহলে এটাকে কি লেখা যায়, এনআরটি ln P1 বাই P2, কারণ ভলিউমের সঙ্গে প্রেশার ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আইসোথার্মাল প্রসেসে তোকে এটাই শুধু মনে রাখতে হবে। আইসোথার্মাল পিডিভি, ওয়ার্ক ডান পিডিভি। এবার প্রেশার ইকুয়ালটা আমি কি লিখতে পারি, এনআরটি বাই ভি লিখতে পারি। তাহলে এনআরটি ভি বাই ভিটাকে এখানে ট্রান্সফার করে দিয়েছিলাম, তারপর এনআরটি কনস্ট্যান্ট ছিল কারণ আইসোথার্মাল প্রসেস টেম্পারেচার কনস্ট্যান্ট, তারপরে ইন্টিগ্রেশন ভ্যালু পুট করেছি, আর কিছু বলিনি, বোঝা গেছে। এবার তুই ভাব টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত হবে, 0 হয়ে যাবে। তাহলে ডেল্টা কিউ কার ইকুয়াল হয়ে যাবে, ওয়ার্ক ডানের ইকুয়াল হয়ে যাবে। তাহলে কেউ যদি কোনোদিন চেঞ্জ অফ হিট জিজ্ঞেস করে আইসোথার্মাল প্রসেসে, তাহলে কত লিখবি, ডেল্টা কিউ ইকুয়াল টু এটা এনআরটি ln V2 বাই V1। এই ডেল্টা কিউটা এক্সটার্নাল হিট,
আর ডেল্টা ইউটা কি ইন্টারনাল হিট। ওকে, মানে এই ওয়ার্ক ডানটা করতে গেলে এক্সটার্নাল কতটা হিট দিতে হচ্ছে, ওটাই তো বুঝালাম। এইসব তোর কাছ থেকে ইন্টারনাল ডেল্টাটি জিরো থাকবে, বাট কোশ্চেনে কি বললাম যে এক্সটার্নাল কতটা এনার্জি দিতে হবে যাতে এই ওয়ার্ক ডানটা করতে পারে, এট নাই। হ্যাঁ, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এটা কি করেছি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। যখন সিস্টেম কাজ করবে তখন প্লাস, সিস্টেম কাজ করলে মানে সিস্টেম ওয়ার্ক ডান বাই সিস্টেম, ওয়ার্ক ডান বাই সিস্টেম মানে সিস্টেম যদি কিছু কাজ করে তাহলে কি হবে, পজিটিভ হবে। ওয়ার্ক ডান অন সিস্টেম, সিস্টেমের উপর যদি কিছু কাজ করা হয় তাহলে নেগেটিভ হবে। তুই একটা মানুষ হিসেবে ভাব, তুই একটা ইঞ্জিন বানিয়েছিস, সেই ইঞ্জিনটা যদি কাজ করে তাহলে তোর রিয়েল লাইফে প্রফিটেবল, তার জন্য পজিটিভ। ওয়ার্ক ডান বাই সিস্টেম পজিটিভ হবে, ওয়ার্ক ডান অন সিস্টেম নেগেটিভ হবে ফিজিক্সের জন্য। কারণ ফিজিক্সে তুই কি ভাবছিস, ফিজিক্সে ভাবছিস যে সারাউন্ডিংয়ের প্রফিট হচ্ছে কিনা, মানে আমাদের প্রফিট হচ্ছে কিনা। সিস্টেম কাজ করলেই তো আমাদের প্রফিট হবে। হ্যাঁ, আর আমরা যদি কাজ করি তাহলে আমাদের লস। আইসোকোরিক প্রসেস মানে ভলিউম কনস্ট্যান্ট। ওয়ার্ক ডানের ফর্মুলা কি ছিল, পি ডিভি। ভলিউম কনস্ট্যান্ট হলে ডিভি কত হয়, তাহলে ওয়ার্ক ডানও কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। হ্যাঁ, বলে দেবে। প্রেশার ভলিউম গ্রাফ কি হবে, ভলিউম কনস্ট্যান্ট স্ট্রেট লাইন। ওকে, তো লাস্ট পেজে আমরা আইসোথার্মাল পড়েছিলাম। আইসোথার্মাল ওখানে আমরা কি পড়েছিলাম, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর কোনো দিন শুনেছিস এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে হাইপারবোলা হয়, তাহলে এক্স অ্যাক্সিসে ভলিউম প্রেশার। তুই একটা জিনিস ভাব, প্রেশার ভলিউম কম বাড়লে প্রেশার কি হবে, ডিক্রিজ করবে। তাহলে গ্রাফটা কি হয়, এরকম হয়। এটা কি বলে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। হ্যাঁ, অলমোস্ট ওখানেও সেম ব্যাপার, প্রেশার বাড়লে, বাট ওখানে একটা পাওয়ার গামা থাকে। ওই তো চলে এসছে অ্যাডিবেটিক প্রসেস। অ্যাডিবেটিক প্রসেস পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখানে কে কনস্ট্যান্ট থাকে, কিউ। অ্যাডিবেটিকে কি হয়, কিউ চেঞ্জ হবে না। তো অ্যাডিবেটিক প্রসেস টাইমটা কি হয়, ফাস্ট হয়। ওকে, তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি হবে। যত জলদি হবে তত কিউ চেঞ্জ হতে পারবে না। আর ওয়াল কি হবে, অ্যাডিবেটিক ওয়াল হতে হবে। সারাউন্ডিং আর সিস্টেমের মধ্যে যে ওয়ালটা সেটা কি হতে হবে, অ্যাডিবেটিক ওয়াল হতে হবে। টাইমটা তাড়াতাড়ি হতে হবে। ওই সিরিঞ্জিতে হাওয়া দেওয়ার মতো, সিরিঞ্জে যখন হাওয়া দেই তখন আমরা খুব তাড়াতাড়ি করি। আসবে সিরিঞ্জির গল্প। তা আচ্ছা, গ্রাফটা কিছু দেখে নিই, গ্রাফটা কি হবে। গ্রাফটা কি হবে, প্রেশারস আর এটা হচ্ছে ভলিউম। তো গ্রাফটা এরকমই হবে। এবার এটা একটু বেশি শার্প হবে। আগে আইসোথার্মালে একটু এরকম ছিল হাইপারবোলা, এটা একটু এরকম হবে। কেন হবে ডিসকাস করব স্লোপ নিয়ে। আইসোবারিক প্রসেসটা তাড়াতাড়ি পড়ে নেই, তারপরে ওই গ্রাফটার ওটা দেখাবো। আইসোবারিকে কি হয়, প্রেশার কনস্ট্যান্ট হয়ে গেল। ইউনিভার্সাল ওয়ার্ক ডান ফর্মুলা কি ছিল, পিডিভি ছিল। এবার প্রেশার কনস্ট্যান্ট হলে প্রেশার বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন অফ ডিভি কি হয়ে গেল, পি ভি টু মাইনাস ভি ওয়ান। ওকে, তাহলে আমি যদি একটা গ্রাফ ড্র করি, এটা যদি ভলিউম হয় আর এটা যদি প্রেশার হয়, তাহলে প্রেশারটা কনস্ট্যান্ট হলে গ্রাফটা কীরকম হবে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। দেখ প্রেশারটা বাড়ছে কি, এরকম হবে। তাহলে এইটা এরিয়াটা দেখতে পাচ্ছিস কি হচ্ছে, রেক্ট্যাঙ্গেল হচ্ছে, আর এটা হচ্ছে ভি ওয়ান, এটা হচ্ছে ভি টু। আচ্ছা, তার মানে এই লেন্থটা কি ভি টু মাইনাস ভি ওয়ান, এই লেন্থটা কি হচ্ছে ওয়ার্ক ডান ইকুয়াল টু পিডিভি। আচ্ছা, তার মানে ওয়ার্ক ডানটা এরিয়া আন্ডার দ্য কার্ভ। ইয়েস, এরিয়া আন্ডার দ্য কার্ভ। তারপরে ছেলের মাথায় আর একটা কোশ্চেন এসছে, তার মানে আগের যে জিনিসগুলো করেছি সেগুলো কি এরিয়া আন্ডার দ্য কার্ভ? হ্যাঁ, এরিয়া আন্ডার দ্য কার্ভ। আচ্ছা, অ্যাডিবেটিক প্রসেস আমরা ওয়ার্ক ডানের ফর্মুলাই করিনি, চলো ওয়ার্ক ডানের ফর্মুলা করি। ইন্টিগ্রেশনস অফ পিডিভি, কোনো চাপ নেই, ঠ্যাক ঠ্যাক করে করবো। পিডিভি, পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে কি হয়ে যাবে, কনস্ট্যান্ট বাই ভি গামা কি হয়ে গেল,
কনস্ট্যান্ট বাই ভি গামা, বুঝলি না? দেখ পি ভি গামা ইকুয়াল টু কী হয়, P1 V1 গামা ইকুয়াল টু P2 V2 গামা, এটা কি হয়, কনস্ট্যান্ট থাকে। বোঝা গেছে? তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে, সি ভি টু দি পাওয়ার, আরে লগ কোথায় হবে, ভি টু দি পাওয়ার মাইনাস গামা ডিভি, এর ইন্টিগ্রেশন করবি তো। তাহলে ওয়ার্ক ডান অ্যাডিবেটিক প্রসেসের কী হয়ে যাবে, সি ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1 আপার লিমিট লোয়ার লিমিট। ইন্টিগ্রেশন বুঝিস তো, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন বুঝিস তো, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কী হয়, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। এখানে এন কত ছিল, মাইনাস গামা, শুধুমাত্র ভ্যালিড হয় না এখানে, এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ডিএক্স এর ভ্যালিড হয় না, এর ভ্যালু কী হয়, ডাইরেক্ট লগ এক্স হয়। তার মানে এই রিলেশনটা কখন ভ্যালিড জানিস, যখন এন এর ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0 হলো তো হয়, এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 এক্স, মানে শুধুমাত্র আর একটা হতে পারে, এন লেস দ্যান ইকুয়াল টু 0 হতে পারে, বাট এন নট ইকুয়াল টু মাইনাস 1, শুধু একটাই কন্ডিশন। হ্যাঁ আচ্ছা, এখানে কি হলো, অ্যাডিবেটিক ইকুয়াল টু সি ভি গামা মাইনাস 1 বাই মাইনাস গামা 1। তাহলে আমি এটাকে কি করলাম, 1 মাইনাস গামাটাকে বার করে দিলাম, আর ভিতরে কি করলাম জানিস, ভি টু দি পাওয়ার মাইনাস গামা ডিভাইডেড বাই ভি, এটা লেখা যায়, লেখা যায়। তাহলে ওয়ার্ক ডান অ্যাডিবেটিক প্রসেস, সিটা এখনও ঢুকবে, সিটা এবার ওয়েট করছে, তাহলে এবার ঢুকছে, দেখ সিটা ঢুকছে কীভাবে, দেখ ভালো করে বুঝবি। আমি ফার্স্টে লিখলাম V2 বাই V2, এটা কত আছে মাইনাস গামা, এখানে লিখলাম কি সি, তারপর V1 মাইনাস গামা বাই V1, এখানে কি লিখলাম সি। এবার সি একটু কী বলতো, একটু পসেসিভ টাইপের, বলছে আমার লোকের সঙ্গে আমি আমার মতো ব্যবহার করব। তার মানে সি বলছে নিচে V2 আছে, তাহলে আমি কোন ইকুয়েশনটা ইউজ করব বল, V2 আছে, তার মানে কোনটা ইউজ করবে, P2 V2 গামা ডিভাইডেড বাই V2, বুঝলি কি করলাম। আর এখানে কি করব বল, V1 মাইনাস গামা ডিভাইডেড বাই V1, এখানে কি করব, P1 V1 গামা। আচ্ছা, তার মানে কেটে যাচ্ছে এটা, আবার এটাও কেটে যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, P2 নিচে V2 থাকছে কেন, এটা V2টা উপরে হবে, এখানে V1টা উপরে হবে, এখানে V1টা উপরে হবে, তাহলে এটা কি হয়ে গেল, P2 V2 মাইনাস P1 V1। ওকে, এইখানটা ভুল করেছি, মানে ভুলটা স্টার্ট হয়েছে এখানে, কেন হয়েছে এটা আমি জানি, কারণ ভি টু দি পাওয়ার গামাটাকে নিচে আনা উচিত ছিল। হয় হয়, बड़ी बड़ी देशों में छोटी छोटी बातें होती रहती है। তাহলে ওয়ার্ক ডান অ্যাডিবেটিকের ফর্মুলা কি, এটা P2 V2 বাই P1 V1। আর গামার ভ্যালু ও লাইফে কোনো দিন 1-এর থেকে ছোট হয়নি, তার মানে এই টার্মটা কি হয়, নেগেটিভ হয়ে যায়। তার জন্য ফর্মুলাতে ওয়ার্ক ডান অ্যাকচুয়ালি কীভাবে লেখে বলতো, ফর্মুলাতে ওয়ার্ক ডানের ফর্মুলা কীভাবে লেখে, মাইনাস দিয়ে ওয়ার্ক ডান অফ অ্যাডিবেটিক ইকুয়াল টু 1 বাই গামা মাইনাস 1 P1 V1 মাইনাস, অ্যাডজাস্ট করে নিলাম, দেখতে পারলি, দেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়েছি। অ্যাডিবেটিক শেষ, আইসোবারিক শেষ, চ্যাপ্টার অ্যাপ্লাই শেষ। পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর একটা কী ছিল, পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমি কি করলাম, ডিফারেন্সিয়েট করে দিলাম, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এটা কী হয়ে গেল, পি ডিভি বাই ডিটি প্লাস ভিডিপি বাই ডিটি, এটা বোঝা গেছে, ইকুয়াল টু 0। কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়, 0 হয়, তাহলে এটাকে কি লেখা যায়, পি ডিভি প্লাস ভিডিপি ইকুয়াল টু 0। আচ্ছা, ওয়াই অ্যাক্সিসে ডিপি থাকে, তাহলে ডিপি বাই ডিভি কত লিখবো, মাইনাস পি বাই ভি। এটা হজম হলো, হজম হলো সবার, হ্যাঁ, ভিডিপি ইকুয়াল টু মাইনাস পি ডিভি, তারপরে এদিক ওদিক করে নিয়েছি।
একদম ওকে ওকে। এবার এটাকে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে পি ভি টু দি পাওয়ার গামার ডেরিভেটিভ কী হয়, ডিভি গামা বাই ডি ভি ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি বাই ডি টি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা কী হয়ে গেল, পি ভি টু দি পাওয়ার, আচ্ছা গামার ডেরিভেটিভ এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কী হয়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 গামা ভি গামা মাইনাস 1, এটা কি হলো ডিভি বাই ডিটি, এটা কি হলো ভি গামা ডিপি বাই ডিপি ডিটি ইকুয়াল টু 0। ভি গামা কমন যাবে, পি গামা ডিভাইডেড বাই ভি ইন্টু ভি গামা আর ডিভি ডিটি, আর এখানেও তো ভি গামা আছে, ইয়েস ভি গামা কমন চলে গেল, তাহলে এটা কি হলো পি গামা বাই ভি ডিভি প্লাস ডিপি, আর লিখবো না ডিটি, ভি গামা বাই ডিটি 0 হয়ে গেছে ওদিকে গিয়ে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি ডিপি বাই ডিভি ইকুয়াল টু মাইনাস গামা ইন্টু পি বাই ভি। আচ্ছা এটাকে আমি এইভাবে লিখতে পারি গামা ইন্টু মাইনাস পি বাই ভি। আচ্ছা তাহলে এই ডিপি বাই ডিভিটা কী ছিল, এটা অ্যাডিউবেটিকের স্লোপ ছিল না, অ্যাডিউবেটিকের স্লোপ ছিল, তাহলে এই মাইনাস পি বাই ভিটা তো অলরেডি প্রুভ করেছে এটা কিসের স্লোপ, আইসোথার্মালের স্লোপ। তাহলে আমরা ফাইনাল কি পড়লাম, ফাইনাল পেলাম অ্যাডিউবেটিকের স্লোপ ইকুয়াল টু গামা ইন্টু স্লোপ অফ আইসোথার্মাল। তাহলে কার স্লোপ বেশি হবে, অ্যাডিউবেটিকের স্লোপ বেশি হবে, কেন, কারণ গামার ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান 1 হয়। তার জন্য আমি যদি দুটো গ্রাফ ড্র করি, হ্যাঁ আগে দেখে নে কারো প্রবলেম থাকলে বলে দেয়। আচ্ছা এখানে দেখ ভি টু দি পাওয়ার গামা লিখেছি আর এখানে -1 আছে, তার জন্য ভিটা কোথায় গেছে, নিচে চলে গেছে, এখানে -1 আছে না ভি এর পাওয়ারে, তাহলে ওটা নিচে চলে গেল, এখানে ভি গামা, এবার ভি গামা কমন আছে, তাহলে ওই রাইট হ্যান্ড সাইডে গেলে 0 হয়ে যাবে, আর ডিটি কমন আছে তাহলে ওটাও 0 হয়ে যাবে, তার জন্য ভি গামা ডিটিটাকে লিখলাম না নেক্সট স্টেপে, ওকে। তারপর ডিপি বাই ডিভি করে নিয়েছি। আমি দুটো গ্রাফ ড্র করছি, বলবি কোনটা অ্যাডিউবেটিক কোনটা আইসোথার্মাল, এক্সামে কোশ্চেন গ্রাফ থেকে আসবে। আচ্ছা তার মানে এতক্ষণ যা করলাম ওর কোনো কাজ নেই, আছে, নাহলে এই গ্রাফটা হজম করে উঠতে পারবি না। কোনটা আইসোথার্মাল কোনটা অ্যাডিউবেটিক, কিছুই বলা যাবে না, অপশন ডি নান অফ দিস, কারণ আমি এখনো দেখাইনি যে ভলিউম বাড়ছে না কমছে, মানে এই কোশ্চেনটার অ্যান্সার ভ্যালিড নয় যতক্ষণ না আমি সাইনটা দিচ্ছি। এবার বল, ইয়েস এটা আইসোথার্মাল, অ্যাডিউবেটিকের স্লোপটা বেশি হবে, মানে এখান থেকে যদি কেউ ট্যানজেন্ট ড্র করে, এরকম একটা ট্যানজেন্ট ড্র করলো, আর সিমিলারলি এখানে একটা যদি কেউ ট্যানজেন্ট ড্র করে, এই অ্যাঙ্গেলটা দেখ আর এই অ্যাঙ্গেলটা দেখ, এটা θ1 এটা θ2, তো θ1টা ছোটো হবে θ2 বড় হবে, বাট গ্রাফ দেখে বোঝা যায় না, তার জন্য ট্রিক্স আছে, ওয়েট কর, ট্রিক্স হচ্ছে এটা কেন বোঝা যায় না, কারণ এরপর হঠাৎ করে একদিন কোশ্চেন আসবে এরকম প্রেশার ভলিউম, এরকম একটা গ্রাফ আছে, এবার মানুষ ভাবে যে আমি লেফটে স্লোপ নেবো না রাইটে স্লোপ নেবো, একটা বিশাল বাজে জিনিস হয় না, মানে স্লোপ তো এদিক থেকে নিতাম আমরা এতদিন, তাহলে হঠাৎ করে এদিক থেকে নিলাম, এটা কনফিউজ থেকেই যায়। তো আর একটু কনফিউজ কখন হবে, যখন প্রসেসটা এইখানে, এই প্রসেসটা কি ছিল, এক্সপেনশন না কম্প্রেশন, হ্যাঁ কেন বল না, এক্সপেনশনটা কেন, সেটা কি বল না, ভলিউম ইনক্রিজ হচ্ছে 1 থেকে 2 এ যাচ্ছে, এটা V1 ভলিউম এটা V2 ভলিউম, আর যদি এরকম হয় তাহলে এটা কি হবে, তোর কাছ থেকে এটা আশা করিনি,
कंप्रेशन, अरे कॉन्ट्रैक्शन कंप्रेशन एक ही तो चीज है। हाँ सच में। अरे हाँ हाँ কন্ট্রাকশন মিন্স ওই যে কন্ট্রাক্ট ছোট হওয়া ব্যাপারটা হচ্ছে অনেক সময় হয় না, মানে তুই এক্সটার্নাল ফোর্সের ছাড়াই ওটা হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কম্প্রেশন, ঠিক আছে ঠিক আছে, দরকার নেই ওইগুলো, আউট অফ সিলেবাস। কন্ট্রাকশন এটা হচ্ছে কম্প্রেশন। এবার দেখে বল কার কে অ্যাডিউবেটিক কে কে অ্যাডিউবেটিক কে আইসোথার্মাল। এই কারণের স্লোপ বেশি, হ্যাঁ তার জন্য এটা ভুল। এটা এটা স্লোপ বেশি লিখে দেওয়া আছে, স্লোপ বেশি, এটা স্লোপ কম। θ1 এটা θ2, সাইডে সাইডে লেখা আছে যে θ2 গ্রেটার দ্যান θ1, সব লেখা আছে। তবু তবু এটা এটা অ্যাডিউবেটিক নয়, তবু এটা অ্যাডিউবেটিক নয়। এখানে ভলিউম কমছে তার জন্য একটা মাইনাস সাইন চলে আসবে, ওর জন্য উল্টো হয়, তাই না? এটা এটা দেখে মনে হচ্ছে না এটা অ্যাডিউবেটিক, বাট এটা কম্প্রেশন। আইসোথার্মালে ওটা দেখা হয়, বাট এখানে দেখা হয় না। হিউজ কনফিউশন না, কোনটা গ্রাফ, কোনটা অ্যাডিউবেটিক, কোনটা আইসোথার্মাল। তাহলে তার জন্য এই বাচ্চা ছেলেটা চলে এসছে, টিক্স দিতে বাচ্চা ছেলে চলে এসছে। তো ও হঠাৎ করে 9-10 পর্যন্ত ফিজিক্স পড়ছিল, 11-এ ফিজিক্স পড়ছিল, আর সারাদিন ফুটবল খেলতো। তো ফুটবলে যখন হাওয়া দিচ্ছিল না, ভালো করে শুনবি নাহলে বুঝতে পারবি না। ফুটবলে বা সাইকেলের চাকা হাওয়া দিয়েছিস উইদাউট এনি চায়না ডিভাইসের সাইকেল হাওয়া দিয়েছিস, কীরকম কষ্ট হয়? বিশাল কষ্ট হয়। কষ্টটা কখন হয়? যখন তুই কম্প্রেস করিস। ওকে, যখন তুই কম্প্রেস করিস। এবার তুই ভাব, তুই যখন সাইকেলে হাওয়া দিচ্ছিস, কম্প্রেস করছিস, সাইকেলে হাওয়াটা ঢুকে তাড়াতাড়ি হবে কখন? যখন তুই জোরে জোরে তাড়াতাড়ি হাওয়া দিবি। আর তুই যদি আস্তে আস্তে হাওয়া দিস না, সাইকেলে হাওয়ায় ঢুকবে না। তার মানে তোকে কি দিতে হবে? জোরে দিতে হবে। জোরে মানে ফাস্ট। আচ্ছা, ফাস্ট মানে কি? অ্যাডিউবেটিক কম্প্রেশনে ওয়ার্ক ডান কি হয়? বেশি হয়, বেশি, মোর। আচ্ছা, তুই যখন কম্প্রেশন করছিস, তাই ভালো করে শুনবি, তুই যখন সাইকেলে হাওয়ায় কম্প্রেশন করছিস, তার মানে তুই কি করছিস? ওয়ার্ক ডান বেশি দিচ্ছিস। তার মানে কম্প্রেশনের ওয়ার্ক ডান কি হবে? বেশি হবে। এবার তুই তাড়াতাড়ি এটাকে তুলে আনলি, মানে এক্সপ্যানশন করছিস। সাইকেলে হাওয়া দেওয়ার সময় কষ্ট হয় না তোলার সময় কষ্ট হয়? দেওয়ার সময় কষ্ট হয়। তার মানে অ্যাডিউবেটিক তাড়াতাড়ি করছিস, বাট এক্সপ্যানশনে কি হবে? ওয়ার্ক ডান কম হবে, লেস হবে। আচ্ছা, তার মানে আমি আস্তে আস্তে এইটুক মাথায় ঢুকেছে। এবার একজন এলো, সে কি করলো? সে আস্তে 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 ইনফাইনাইট টাইম ধরে কম্প্রেস করছে। ভালো করে শুনবি, হ্যাঁ বল। ভলিউমটাকে তুলছিস, মানে ওই যে সিলিন্ডার থাকে, ওই সিলিন্ডারের ভলিউমটা বাড়ছে। ইয়েস সিলিন্ডারের ভিতরের ভলিউমটা বাড়বে কখন? যখন তুই এটাকে উপরে টানবি। বোঝা গেছে? আচ্ছা, এবার তুই যদি কম্প্রেস করিস, বাট কম্প্রেস করবি, ঠিক আছে। আর একটা কী করলি? এবার কেউ একজন এসছে, সে ওই জিনিসটাকে ধরে এক্সপ্যানশন করছে, মানে তুলছে। আর তোলার সময় সে আস্তে আস্তে তুলছে না, জোরে, মানে কি বলবো, আস্তে আস্তে তুলছে, জোরে তুলছে না, আস্তে 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 তুলছে। তার মানে তার ওয়ার্ক ডান বেশি করতে হবে কম্পেয়ার দিস। তার মানে ওয়ার্ক ডান আইসোথার্মালে এক্সপ্যানশনের কেসে কি হবে? এই দুজনের সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে এক্সপ্যানশনে বেশি হবে, তো এক্সপ্যানশনে ওয়ার্ক ডান বেশি হচ্ছে। আর ওয়ার্ক ডান অ্যাডিউবেটিকে এক্সপ্যানশনের সময় কি হয়ে যাবে? কম হয়ে যাবে। ওকে, ওটাই তো আমি উপরে লিখেছি। ওকে, তার মানে একটা জিনিস তুই মনে রাখবি, এই সমস্ত জিনিস একটা জিনিসই মনে রাখবি, যে আমি সাইকেলে হাওয়া দেই, খুব তাড়াতাড়ি হাওয়া দেই, তার মানে ওয়ার্ক ডান কম্প্রেশনের সময় অ্যাডিউবেটিকে বেশি হয়। এটা বোঝা গেল? আবার আমার সাথে বল, অ্যাডিউবেটিকে কম্প্রেশনের সময় ওয়ার্ক ডান বেশি হয়। তাহলে প্রত্যেকটা অ্যান্সার বলতে পারবি। এখানে দুটো গ্রাফ আছে, এটা কম্প্রেশন হচ্ছে না। এই গ্রাফটা দেখ, এই গ্রাফে এটা কম্প্রেশন হচ্ছে না এক্সপ্যানশন হচ্ছে? বল, কম্প্রেশন হচ্ছে। ভলিউম বেশি থেকে কমছে।
তাহলে এটা কি হচ্ছে কম্প্রেশন হচ্ছে, উপরে একটা লাইন আছে নিচে একটা লাইন আছে, এরিয়া আন্ডার দ্য কার্ভ কি হয় ওয়ার্ক ডান হয়। তাহলে উপরের কার্ভের জন্য ওয়ার্ক ডান বেশি না নিচের কার্ভের জন্য ওয়ার্ক ডান বেশি? আচ্ছা কম্প্রেশনে ওয়ার্ক ডান বেশি কার ছিল অ্যাডিয়াবেটিকে, তাহলে উপরের কার্ভটা কি হবে অ্যাডিয়াবেটিক, বোঝা গেল? আর এখানে কি হবে উল্টো হয়ে যাবে, এক্সপেনশনে কি হবে উল্টো হয়ে যাবে, এখানে কার্ভের ওয়ার্ক ডান বেশি উপরেরটার, তাহলে উপরেরটা কি হয়ে যাবে আইসোথার্মাল। সমস্যা মিটলো? তার মানে আমি শুধু কি করব ওয়ার্ক ডানের এরিয়া আন্ডার দ্য কার্ভ ড্র করব, ঠিক আছে? দেখ এখানে কে কে আছে, সব কটা প্রসেস একসঙ্গে ঢুকিয়ে দিয়েছি। এখানে দেখ এক্সপ্যানশন হচ্ছে, কি হচ্ছে এখানে এক্সপ্যানশন। ফার্স্টকে আইসোবারিক, ওয়ার্ক ডানের ফর্মুলা কত পি ডেল্টা ভি, এটাকে আইসোবারিক। তারপর কে আইসোথার্মাল, কারণ এক্সপ্যানশনে ওয়ার্ক ডান বেশি। আচ্ছা এতগুলো প্রসেসের মধ্যে সবচেয়ে ওয়ার্ক ডান বেশি কার? আইসোবারিকের। তারপর আইসোথার্মাল, দেখ আইসোবারিক, তারপর আইসোথার্মাল, তারপর অ্যাডিবেটিক, তারপর আইসোকোরিক। আইসোকোরিকের তো ওয়ার্ক ডানই হয় না, গ্রাফগুলো নামছে, আর মাঝে এই দুজনের মাঝে কোথাও না কোথাও পলিটপিক থেকে যায়, ঠিক আছে পলিটপিক থেকে যায়। আবার দেখ এ পাশে চলে আয়, এখানে এটা কি আইসো, এটা কি আইসো বল, গ্রাফ দেখে বল আইসো 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 কোরিক। এটা কি, এটা কম্প্রেশন হচ্ছে, ওয়ার্ক ডান কার বেশি? কম্প্রেশনে ওয়ার্ক ডান কার বেশি হয় অ্যাডিয়াবেটিক আইসোথার্মাল? অ্যাডিয়াবেটিক, তার মানে এটা কি হবে অ্যাডিয়াবেটিক, তারপরে এটা কি হবে আইসোথার্মাল। আচ্ছা তার মানে সবচেয়ে ওয়ার্ক ডান কার বেশি? 3-এর অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডান বেশি, 2-এর তো ওয়ার্ক ডানই নেই। তারপর কার হবে আইসোথার্মাল, তারপর কার হবে আইসোবারিক, তারপর 2। গ্রাফ থেকে কোশ্চেন আসবে, গ্রাফ থেকে কোশ্চেন। বেসিক গ্রাফ থিওরি, পিভি ইকুয়াল টু এনআরটি মেন ফর্মুলা, প্রেশার আর টেম্পারেচারের মধ্যে একটা গ্রাফ দেওয়া আছে। কোশ্চেনে বলেছে প্রেশার আর ভলিউমের গ্রাফ কীরকম হবে, তাহলে প্রেশার আর টেম্পারেচারের মধ্যে একটা লাইন দেওয়া আছে, মানে ওখানে কী বোঝা যাচ্ছে টেম্পারেচার, ওকে। তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট হলে কী হয়, কোন প্রসেস হয় আইসোথার্মাল। আইসোথার্মালের পিভি গ্রাফ কীরকম হবে? এটা কি টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে কি হবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে আইসোথার্মাল প্রসেস, ঠিক আছে? তো আইসোথার্মাল প্রসেসে কি হবে পিভি গ্রাফটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে। মানে এবার প্রেশারটা ডিক্রিজ করছে না ইনক্রিজ করছে, এই গ্রাফ অনুযায়ী প্রেশার ডিক্রিজ করছে, তাহলে ভলিউম কি হবে ইনক্রিজ হবে। তার জন্য এই সাইনটাও দিতে হবে তোকে, দুটো অপশান থাকবে, ওখানে একটা সাইন এরকম থাকবে আর একটা এরকম থাকবে, কোনটা দিবি যেটা ভলিউম বাড়ছে দেখাবে। আর 3 নম্বর গ্রাফ দেখা, এটা হচ্ছে উপরের দিকে হবে, কেন? কারণ টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে, তাহলে উপরের দিকেই হবে। ভলিউমটা কি হচ্ছে বাড়ছে। সৌরদীপ নিচের গ্রাফটা তো ঠিক হয়নি, থার্ড গ্রাফ। কোশ্চেন নাম্বার 2, এটা কি আছে ভলিউমটা কি আছে বাড়ছে, ভলিউম বাড়ছে না তো, ভলিউম কনস্ট্যান্ট। উই নো দ্যাট পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে ভলিউম যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে কি লেখা যায় পিভি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু টি, তাহলে ওয়াই ইকুয়াল টু এমএক্স, একটা স্ট্রেট লাইনের ফর্মুলা চলে এসছে, ওয়াই অ্যাক্সিসে পি আছে, এক্স অ্যাক্সিসে টেম্পারেচার আছে, বাকি সব তো কনস্ট্যান্ট আছে। তাহলে একটা গ্রাফটা কী হবে পাসিং থ্রু অরিজিন স্ট্রেট লাইন। এবার ভলিউমটা এখানে কি ছিল কনস্ট্যান্ট ছিল, তার মানে ওয়াই অ্যাক্সিসে ভলিউম আছে, কনস্ট্যান্ট মানে চেঞ্জ হচ্ছে না। আচ্ছা এবার ডিরেকশনগুলো দিতে হবে, এখানে প্রেশারটা কি হচ্ছিল ইনক্রিজ হচ্ছিল, আচ্ছা তার মানে এখানেও প্রেশারটা ইনক্রিজ হবে, এখানে ভলিউমটা কনস্ট্যান্ট ছিল, টেম্পারেচারটা প্রেশার ইনক্রিজ করলে টেম্পারেচারটা কি হয় ইনক্রিজ হয়, তার জন্য লাইনটা কি হবে আগের দিকে হবে। দেখ করছি, দেখ ফার্স্টে এ টু বিতে কি আছে টেম্পারেচার কনস্ট্যান্ট আছে অ্যান্ড প্রেশারটা কি হচ্ছে ইনক্রিজ করছে। প্রেশার ইনক্রিজ করলে কি হবে ভলিউম ডিক্রিজ করবে, টেম্পারেচার কনস্ট্যান্টই থাকবে। তার মানে কি হচ্ছে গ্রাফটা শুরু হচ্ছে এখান থেকে, তার মানে ভলিউমটা ডিক্রিজ করেছে, তাহলে এটা হয়ে গেল বি পয়েন্ট। ওকে, তার পরের প্রসেসটা দেখ বি টু সি, এখানে কে কনস্ট্যান্ট প্রেশার কনস্ট্যান্ট,
টেম্পারেচার ইনক্রিজ করছে। উই নো দ্যাট পিভি ইকুয়াল টু এনআরটি, প্রেশার কনস্ট্যান্ট হয়ে গেলে ভি ইন্টু সাম কনস্ট্যান্ট ইন্টু টেম্পারেচার, তো ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন অ্যান্ড টেম্পারেচার ইনক্রিজেস, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন অ্যান্ড টেম্পারেচার ইনক্রিজেস। তাহলে দুটো পয়েন্ট পেয়ে গেলে তারপরে পয়েন্ট অ্যাড করে দিবি, সাইক্লিক প্রসেস তো হতেই হবে। লাস্টটা কে দেখবে, চেক করতে পারিস, আইসোকোরিক মানে ভলিউম কনস্ট্যান্ট, দেখতে পাচ্ছিস টেম্পারেচার ডিক্রিজেস। এবার নিচেরটা দেখ, নিচেরটা কর, তুই দেখ, তুই এই কোশ্চেনগুলো তখনই ঠিক করতে পারবি যখন তুই পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলা দিয়ে খেলতে শিখবি। পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলাতে পুট করতে হবে। আমি যখন কোশ্চেনগুলো করলাম ওইটাই তো করলাম। দেখ ফার্স্টে আইসোথার্মাল এ টু বি, পিভি ইকুয়াল টু এনআরটি, আচ্ছা তার মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে পিভি ইকুয়াল টু কী হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট এর গ্রাফ কীরকম হয়, এরকম হয়। এখানে প্রেশার বাড়ছিল, প্রেশার বাড়ছিল তো, হ্যাঁ কি না? তাহলে প্রেশার বাড়বে কখন, কম্প্রেসিভ করলে তো প্রেশার বাড়বে। দেখ দীপ্তির কৌটো খুলে গেল রে, এটা এ টু বিতে ভলিউম কনস্ট্যান্ট আছে, এ টু বিতে ভলিউম কনস্ট্যান্ট নেই, টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, তার জন্য আইসোথার্মাল। আচ্ছা তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তারপর তারপর ভলিউম, ভলিউম কনস্ট্যান্ট, আইসোবারিক প্রেশার কনস্ট্যান্ট। তাহলে প্রেশার কনস্ট্যান্ট হলে গ্রাফটা কীরকম হবে, স্ট্রেট লাইন প্যারালাল টু পি, পি তো চেঞ্জ হচ্ছে না, ওকে। তারপর কি হয়ে গেল, ভলিউম কনস্ট্যান্ট হয়ে গেল। এখানে কে কনস্ট্যান্ট, প্রেশার, এখানে কে কনস্ট্যান্ট, ভলিউম। দুটো গ্রাফ ড্র করে দিলে 3 নম্বর গ্রাফ অটোমেটিকলি হয়ে যায়। এটা এ থেকে বিটা কার্ভ হচ্ছে কারণ ওয়াই এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হচ্ছে তো। সবাই এখানেও সবাই স্ট্রেট লাইনই করেছিল। चलो टाटा। ओके सुन, ए टू बी में कौन कांस्टेंट था, बोल, टेम्परेचर कांस्टेंट था। तेरे पास एक ही फॉर्मूला है जिसका नाम है पीवी इक्वल टू एनआरटी। तो ए टू बी में टेम्परेचर कांस्टेंट था। अभी देख नीचे वाला जो ग्राफ है ना वीटी ग्राफ, तो वीटी ग्राफ में एक्स एक्सिस में कौन है, टेम्परेचर है। तो टेम्परेचर अगर है तो जो भी ग्राफ होगा वो स्ट्रेट लाइन होगा ऊपर की तरफ, सो दैट टेम्परेचर कांस्टेंट रहे। अभी ग्राफ में साइन ऊपर देगा ये नीचे देगा, ये तरह कंफ्यूजिंग है। यस, तो ए टू बी में प्रेशर इंक्रीज हो रहा है। ए टू बी में ऊपर वाला ग्राफ देख, प्रेशर बढ़ेगा तो वॉल्यूम क्या होगा, इस इक्वेशन में घटेगा। तो वॉल्यूम घटेगा तो ग्राफ ऊपर से नीचे आएगा या नीचे से ऊपर। ओके, तो ये पॉइंट है ए, ये पॉइंट है बी। तो उसके बाद नेक्स्ट देख, नेक्स्ट केस में क्या बोला था, आइसोबारिक। आइसोबारिक में प्रेशर क्या होता है, कांस्टेंट होता है। मतलब V इक्वल टू क्या होगा, एन आर बाई पी इंटू टी होगा। और ये पूरा टर्म क्या है, पूरा, अरे बहुत सुन, पूरा टर्म कांस्टेंट है तो V इक्वल टू एम एक्स आ रहा है, एम टी आ रहा है, तो Y इक्वल टू एम एक्स पासिंग थ्रू ऑरिजिन। तो लाइन तो खींचा मैं B से, तो आगे जाएगा या पीछे ये डिसाइड करेगा कौन, आइसोबारिक में टेम्परेचर इंक्रीज हो रहा था तो इसमें ग्राफ को ऐसा ही देना पड़ेगा, सो दैट एक्स एक्सिस में टेम्परेचर इंक्रीज हो। और लास्ट में क्या करना है, दोनों को ज्वाइन कर देना है। और तू देख C2A में क्या था, आइसोकोरिक था, वॉल्यूम कांस्टेंट था, देखा। अभी नीचे देख, आइसोथर्मल में PV इक्वल टू कांस्टेंट होगा तो XY इक्वल टू कांस्टेंट। तो A टू B में जो ग्राफ होगा रेक्टेंगुलर हाइपरबोला होगा, रेक्टेंगुलर हाइपरबोला। और इसमें प्रेशर इंक्रीज हो रहा था, इसमें क्या हो रहा था, प्रेशर इंक्रीज हो रहा था। तो ग्राफ ऐसा ऊपर जाएगा और इंक्रीजिंग होगा, ऊपर जाएगा और प्रेशर इंक्रीजिंग होगा। और उसके बाद नेक्स्ट प्रोसेस आइसोबारिक। आइसोबारिक में क्या है,
प्रेशर कांस्टेंट है, उसके बाद आइसोकोरिक वॉल्यूम कांस्टेंट है। चलो टाटा। हाँ